২৫শে মার্চ কেন স্বাধীনতা দিবস, এটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা দেখেন, কি বলে যে শুরুটা আমি শুরু থেকে বলি। 1970 সালের যখন নির্বাচন হলো, আমরা মানে জয়যুক্ত হলাম, 167টার মধ্যে 169টার মধ্যে সারা পাকিস্তানে 169টা পাইলাম। স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম যে পাওয়ার ট্রান্সফার হবে এবং শেখ মুজিব উইল বি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। এইটা আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না। কোনো 70 সালে আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না, ঠিক আছে। নির্বাচনের পরে বঙ্গবন্ধুর কাছে পাওয়ার ট্রান্সফার করা হবে। তো এখন ইয়াহিয়া খান 3 মার্চ পার্লামেন্টের অধিবেশন ডাকলেন, ঠিক আছে। তাহলে ওই অধিবেশনে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার হল। তা আমরা তো আসি। 1 মার্চ আমরা স্টেডিয়ামে গেলাম খেলা দেখতে। খেলাকার পাকিস্তান ভার্সেস এমসিসি। তা আমরা কিন্তু, যেহেতু আমরা তখনও পাকিস্তানি, আমরা পাকিস্তানের পক্ষে করতেছি। আসিফ ইকবাল এবং সরফরাজ নওয়াজ ব্যাটিং করতেছে, আমরা হই হুল্লা করতেছি, একটা 4 মারতেছে, বাউন্ডারি মারতেছে, আমরা পাকিস্তানের পক্ষে করতেছি। আমাদের কোনো উদ্বেগ নাই, তো পাকিস্তানি, তাই না? তো ওই স্টেডিয়াম আপনি নিজে ছিলেন স্টেডিয়ামে? হ্যাঁ, আমি কেন বলতেছি এগুলো। আচ্ছা। তো তখন স্টেডিয়ামে আপনার অনেকে ছোট রেডিও নিয়ে গেছে এই রানিং কমেন্টারি শোনার জন্য। খেলাও দেখবে, আবার রানিং কমেন্টারি শুনবে। এটা একটা মজা, কারণ ক্রিকেট লিটারেচার তো একটা খুব পাওয়ারফুল লিটারেচার, শুনবে। এবং একটা সময় আপনার রানিং কমেন্টারি বন্ধ করে বলা হলো যে ইয়াহিয়া খান এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন 1 মার্চ দুপুর 1টায়। তো উনি ভাষণ দিলেন। জাস্ট যখনই উনি বললেন যে কি ন্যাশনাল অ্যাসেম্বলি ইজ পসপোন ফর দ্য ইনডেফিনিট পিরিয়ড, অনির্দিষ্টকালের জন্য এই জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলো। 3 তারিখে কিন্তু অধিবেশন হওয়ার কথা, মানে একদিন পরে। এটা প্রথম 1 মার্চের কথা, 3 মার্চে অধিবেশন বসার কথা। উনি ওইটাকে অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন। যেই অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাকিস্তানি থেকে বাঙালি হয়ে গেলাম। এটা কিন্তু কেউ বলে না। আমরা 1 মার্চের 1টার আগ পর্যন্ত পাকিস্তানি। আমরা প্রধানমন্ত্রী শেখ মুজিবের আন্ডারে পাকিস্তান শাসক চলবে, এইভাবে আপনার ভাবছেন? আমরা ভাবতেছি। যেই যখন বললো যে স্থগিত করে দিল, আমরা মুহূর্তেই আমরা বাঙালি হয়ে গেলাম। তখন আর কোথায় গেল পাকিস্তানের টিম, কোথায় গেল আসিফ ইকবাল, কোথায় গেল সরফরাজ নওয়াজ? আমরা সব তখন ওই যে ব্রিস্টল সিগারেটের একটা দিয়ে স্বামীর একটা ওগুলো পোড়ায় জ্বালায় টালায় দিয়ে পুরো স্টেডিয়াম হয়ে গেল। চলো কুরবানি হোটেল চলো। খেলা শেষ, খেলা তো খেলা পণ্ড হয়ে গেল। কেমন খেলা থাকে? আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ম্যাচ পণ্ড হয়ে গেল, আগুন জ্বলতেছে স্টেডিয়ামে। খেলা পণ্ড তো দূরের কথা। আমরা চলো কুরবানি হোটেলে চলো, দল বেঁধে কুরবানি হোটেলে গেলাম। শেখ মুজিব তখন, বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের মিটিং এ বসছেন। 3 তারিখে তো কুরবানি হোটেলে 3 তারিখে তো আপনার স্টেডিয়ামের পাশে। 3 তারিখে যেহেতু পার্লামেন্ট বসবে, তা পার্লামেন্টারি বোর্ডে মিটিং এ বসছেন উনি। তা আমরা গেলাম। ইতিমধ্যে বঙ্গবন্ধু নিজেও শুনছেন যে স্থগিত হয়ে গেছে। পরে বঙ্গবন্ধু বের হলেন, উনি বললেন যে 3 তারিখে পল্টনে আসো। আমরা 3 তারিখে পল্টনে গেলাম। ওখানে উনি বললেন যে 7 মার্চ রেস কোর্সে আসো। ঠিক আছে, আমরা রেস কোর্সে গেলাম। এখন আমি তো স্টেজের থেকে একটু দূরে ছিলাম। যাই হোক, সেখানে উনি কিন্তু স্বাধীনতার মূল ঘোষণা দিয়ে রাখলেন। কিরকম? উনি শেষে বললেন, অনেক কথা বলার পরে বললেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেখেন, খেয়াল করেন, আমি যদি হুকুম দিবার না পারি, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। খেয়াল করেন কিন্তু কথা। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যদি হুকুম দিবার না পারি, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ঠিক আছে, এটা স্বাধীনতার ঘোষণা কিন্তু হয়ে গেল। কারণ উনি ওটাকে ধারণা করেছিলেন হয়তো ওনাকে জনগণের সামনে আসতে দেওয়ার মতো পরিস্থিতি নাও হতে পারে। তাই ঘটছে। হ্যাঁ, তাই হচ্ছে। তারপর দেখেন, এটা হয়ে গেল। তো মাঝখানের কথাটা একটু পরে আসতেছি। তো ক্র্যাকডাউনটা কখন হলো? 25শে মার্চ 12টার ঠিক আগে। ঠিক আছে। তো যখনই ক্র্যাকডাউন হইলো, তখনই এই বঙ্গবন্ধুর যে আমি যদি হুকুম দিবার না পারি,
ক্র্যাকডাউন হয়ে যাওয়ার সাথে সাথে ওইটা কার্যকর হয়ে গেল, Right. ওই স্বাধীনতাটা, বুঝতে পারছেন? কার্যকর হয়ে গেল। ওই তো বলে রাখছেন আগে যে আমি যদি হুকুম দিবার না পারি। ওই যে 12টার সময় ক্র্যাকডাউন হইলো, তাহলে কি দাঁড়ালো? একটু পরে কি হলো? 26শে মার্চ হয়ে গেল। রাইট। এখন বঙ্গবন্ধু 26শে মার্চ ঘোষণা দিচ্ছেন কিনা, আর একটা ঘোষণা দিচ্ছেন কিনা, এই বিতর্কে আমি যাবোই না। Right. এই বিতর্কে আমি যাবোই না। ওনার তো এটা বলাই আছে যে আমি যদি হুকুম দিবার না পারি, তো এটা কার্যকর হয়ে গেল, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়ে গেল। রাইট। হয়ে গেল। এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অনেকে বলে তাইলে 7 মার্চের এই যে 25 তারিখ পর্যন্ত ডায়ালগ হলো বঙ্গবন্ধুর সাথে এখানের, এইটা কেন হলো? আপনি যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন, এটা একটা মৌলিক প্রশ্ন না? রাইট। তখন এইটা যুক্তিটা হচ্ছে বঙ্গবন্ধু মানে স্বাধীনতা যুদ্ধ হবেই, কিন্তু তখন কি হইতো, যদি বঙ্গবন্ধু শর্তে ইয়াহিয়া খান রাজি হয়ে তাকে প্রাইম মিনিস্টার করতো, তাহলে উনি করতেন কি 6 দফার ভিত্তিতে যে জিনিসগুলো ছিল, 6 দফা নেভাল হেডকোয়ার্টার এখানে হতে হবে, তারপর নানা রকম, তখন উনি করতেন কি নেভাল হেডকোয়ার্টার এখানে 6 দফায় আছে, ওটা থাকতো। আর্মি রিসাফল করতেন, পাঞ্জাবিদের পশ্চিম পাকিস্তানে চলে যেতেন, এখানে বাঙালি রিক্রুটমেন্ট একটা প্রস্তুতি নিয়ে তখন তিনি বলতেন যে আমরা উই আর নো লঙ্গার উইথ ইউ, আমরা আপনাদের সাথে থাকতে চাই না। অবশ্য ওই পর্যন্ত যাইতো কিনা সেটা অবশ্য ঠিক। এগুলি যখন নেভাল হেডকোয়ার্টার এখানে করতো বা আর্মি রিসাফলিং করতো, তখন তো ইয়াহিয়া খান তাকে অ্যারেস্ট করে ফেলতেন। তখন যুদ্ধটা ওই সময় শুরু হইতো, মানে যেটা 26শে মার্চ শুরু হয়েছে তখন আরেকটু প্রলং করতো। ঠিক আছে? তো এই যুক্তি খুবই মানে অপযুক্তি। উনি কেন ডায়ালগ করছেন? ওনার মাথায় তো আছে স্বাধীনতা, এখন এটা কিভাবে কার্যকর করতে হবে সেটা উনি জানতেন। আচ্ছা দেখেন, আরেকটা খুব বাজে একটা আছে, সেটা হলো যে উনি কেন উনি ইন্ডিয়াতে কেন গেলেন না? হ্যাঁ দেখেন, মানে উনি যদি ইন্ডিয়াতে যেতেন না, তখন বলতো কি আরে এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র, ইন্ডিয়ার দোষর তো ইন্ডিয়াতে যাবেই। পরে আপনি আইদার ওয়ে মুশকিলে আছেন আর কি। যদি ভারতে চলে যেত উনি তাজউদ্দিনের মতো, তাহলে বলতো কি এটা তো ইন্ডিয়ার ষড়যন্ত্র, এইটা তো উনি ইন্ডিয়াতে যাবেনি, তাই না? তো উনি যে ধরা দিচ্ছেন, এইটা হচ্ছে ওনার খুবই দূরদর্শিতা। যদি ধরা না দিতেন তাইলে ম্যাসাকারটা আরো বেশি হইতো। তারপরে ধর যে কি বলে যে এই ইন্টারন্যাশনালি এটা একটা হইতো, যেটা রেসিস্ট মুভমেন্ট, এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। উনি দেশের বাইরে থেকে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, এরকম একটা ন্যারেটিভ দাঁড় হয়ে যেত কিন্তু, বুঝছেন? তো এর দূরদর্শিতা, উনি ঘোষণা তো দেওয়াই আছে, তারপরে উনি অ্যারেস্ট হইতে অসুবিধা কি আছে? হ্যাঁ, ভারতে গেলে বরং অসুবিধা আছে। দেখেন কতগুলি জিনিস এমন না, এই যে বলে যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ভারতের কি অনুগত ছিল, আরে 3 মাসের মধ্যে সেনাবাহিনীকে ফেরত পাঠানো কোন ইতিহাসে আছে? সোভিয়েত ইউনিয়ন যে আফগানিস্তান অকুপেশন করে কতদিন পরে গেছে? হ্যাঁ, স্বাধীনতার মাত্র উনি তো লন্ডন থেকে দিল্লিতে আইসা যখন 10 জনের আসতেছেন, প্রথম কথা ছিল ইন্দিরা গান্ধীকে, আপনি কবে সৈন্য ফেরত নিচ্ছেন? হ্যাঁ, এবং 16 ডিসেম্বর হলো এবং 17 মার্চ মানে তার জন্মদিনের আগেই তো ইন্ডিয়ান আর্মি চলে গেল। একটা মানে আপনি যদি বলেন যে এটা অকুপেশন আর্মি, তাই তাকে তো বঙ্গবন্ধু ফেরত পাঠাই দিল মানে ইন্ডিয়াতে, তাই না? তাকে কেমনে সে ইন্ডিয়ার দোসর হইলো? ইন্ডিয়ার দোসর হইতো সে এখানে ইন্ডিয়ান আর্মি রাখতো আরো বছরের পর বছর, তাই না? এই সমস্ত বাজে যুক্তি না, এগুলি মানে কেন বাজারে চলে আমি এটাই বুঝি না আর কি। তো যাই হোক, এখন এই যে মানে 26শে মার্চ, আমি এই বিতর্ক তুলবই না যে বঙ্গবন্ধু 26শে মার্চ কি বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তার মানে বঙ্গবন্ধু ঘোষণা ফিজিক্যালি ওনার মুখ দিয়ে উচ্চারিত হোক বা না, আলটিমেটলি এটা বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতা। হ্যাঁ, বলছে যে আমি যদি হুকুম দিবার না পারি, এবং এরপর যা যা ঘটনা ঘটেছে ইনক্লুডিং জিয়াউর রহমানের 27শে মার্চে যে ঘোষণা, সবই বঙ্গবন্ধুর ওই বক্তব্যই প্রতিফলন এবং প্রতিধ্বনি। উনি তো বলছেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার। অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার মানে কি? হ্যাঁ, আমি জিয়াউর রহমানের ভাষণটা অফকোর্স এটার একটা বিরাট ইম্প্যাক্ট ছিল আমাদের মুক্তিযুদ্ধে। হ্যাঁ, এইটা আমরা ইন্সপায়ার্ড হয়েছি, সেনাবাহিনী আমাদের সঙ্গে আসছে ইত্যাদি। হ্যাঁ, তো এটা একটা বিরাট কিন্তু এইটার মানে এই না যে দেখেন মানে এটা মানে ধরেন জিয়াউর রহমান ঘোষণাটা দেয় নাই, তাহলে কি মুক্তিযুদ্ধ হইতো না? এটা তো একটা ধারাবাহিক ব্যাপার, তাই না? এই যে জিয়াউর রহমানকে কে চিনতো বলেন? কেউ তো চিনতো? উনি তো পলিটিক্স, আর সেনাবাহিনী তো পলিটিক্স আসার কোনো সুযোগই নাই, তাই না? উনি না থাকলে কি এমন হইতো? বা ধরেন যে যদি সেক্টর কমান্ডাররা কেউ না থাকতেন, হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল খালিদ মোশাররফ নাই, কর্নেল তাহের নাই, মেজর জলিল নাই, তাহলে কি মুক্তিযুদ্ধ হইতো না?
অন্যরা টেক ওভার করতো। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ একটু আনি, যে প্রসঙ্গটা আমি শুরুতে বলেছিলাম। এটা অনেকে বলে যে মানে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের শেষে পাকিস্তান জিন্দাবাদ অথবা পাকিস্তান জিও পাকিস্তান এই ধরনের কিছু একটা বলে ভাষণটা শেষ করেছিলেন, এবং এটা বলার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করে যে বঙ্গবন্ধু আসলে কখনোই দেশের স্বাধীনতা চাননি, এই জন্য এটা বলেছিলেন। তো এটা আপনি তো যেহেতু আপনি বলছেন যে আপনি ওই দিন এখানে ছিলেন, তো আপনি আসলে কি শুনেছিলেন? শুনেন, এইটা তখন জনগণ বঙ্গবন্ধুর চেয়ে আগায় গেছে, বঙ্গবন্ধু পিছিয়ে পড়ে গেছে। তখন বঙ্গবন্ধু এমন ভাবে বাঙালিকে জাগ্রত করছে, উদ্বেলিত করছেন, যে বঙ্গবন্ধু যদি তখন মানে পিছায় হাঁটতো তাহলে বঙ্গবন্ধু নিজেই আক্রান্ত হইতেন জনগণ দ্বারা, এমন জায়গায় উনি নিয়ে গেছিলেন আমাদেরকে। সুতরাং এইটা বলার কোনো স্কোপ নাই। আমি তো স্টেজের 25-30 হাত দূরে ছিলাম, এইটা উনি বলেন নাই। এইটা যে উনি বলেন নাই সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার স্বাধীনতার পর যখন জাসদ গঠিত হলো, তখন জাসদের নেতৃত্ব, বিশেষ করে আসম আব্দুররা বঙ্গবন্ধুকে অপমানিত করার, বঙ্গবন্ধুকে লাঞ্ছিত করার, মানে মৌখিকভাবে এমন কোনো কার্ড নাই যে কার্ড তারা খেলেন নাই। প্রত্যেকটা কার্ড উনি খেলছেন। তাইলে বঙ্গবন্ধু যদি ওই দিন রেস কোর্সের ওই স্টেজ থেকে বলতেন পাকিস্তান জিন্দাবাদ, ওই স্টেজে তো রব ভাইরা ছিলেন, আসম রব ছিলেন, সিরাজুল রহমান, সবাই তো ছিল। তাইলে তো 72-73 এইটাই ওরা বলতো যে শেখ মুজিব আমাদের স্বাধীনতা চায় না। আপনারা শুনছেন না পাকিস্তান জিন্দাবাদ বলছে? আমরা স্বাধীনতা চাইছি, তখন রব ক্রেডিট নিত, আমরা স্বাধীনতা চাইছি, শেখ মুজিব চায় নাই। শেখ মুজিব বলছে পাকিস্তান জিন্দাবাদ। কই এই কার্ড তো তারা ব্যবহার করতে পারে নাই, তার মধ্যে কার্ডই নাই, তো ব্যবহার করবে কি? আমি কি বুঝতে পারছি জিনিসটা? কিন্তু তারপরেও এই জিনিসটা নিয়ে অনেকে এরকম সিনিয়র অনেকে এই ধরনের কথা বললেন কেন, আমি এটা বুঝতে পারি এটা কেন এটা আলোচনা। শামসুর রহমানকে আমি ওনার বইটা আমি পড়েছি যে কালের ধুলায় কালের মানে ধুলায় জীবনে কি লিখছেন ওখানে? হ্যাঁ, আর আমি একে শামসুর রহমান কি লিখছেন? উনি লিখছেন ওখানে কি জিও পাকিস্তান বলেছেন, জিও পাকিস্তান বলে বক্তব্য শেষ। যদি কেউ এটা বলে থাকে আমি বলবো তারা হ্যালুসিনেশনে ভুগছে। হ্যালুসিনেশন আছে কিন্তু, হ্যাঁ, যদি এটা কেউ বলে থাকে। আমি শুনলাম না কেন? আমি তো ছিলাম, তাই না? একে খন্দ করে লেখা কিন্তু পরে তো উল্টো করে এই সমস্ত বিতর্ক তুলে না, যে মানে 50 বছর আগের ঘটনা যেহেতু অনেকে ভুলে টুলে গেছে, যা বলি তাই শুনতে হবে, এই মানসিকতা, এই কৌশল খুবই বাজে কৌশল। হ্যাঁ, তো ফলে এইটা উনি যদি এটা হয় নাকি কখন? উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিচ্ছেন, বলতেছেন যে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তারপর বলবেন যে পাকিস্তান জিন্দাবাদ। এটা হয় কখনো? এটা সাধারণ লজিকের ব্যাপার। হ্যাঁ, আর ওখানে যদি উনি পাকিস্তান জিন্দাবাদ বলতেন তাহলে তো অনেকেই প্রতিবাদ করতো, এটা আপনি কি বলতেছেন, তাই না? অনেকেই তো প্রতিবাদ, বা তখনও যদি নাও করতো, পরে যখন জাসদ গঠিত হইলো, জাসদের এরা এটা ব্যবহার করতো না, এটা ব্যবহার করতো যে শেখ মুজিব তো স্বাধীনতা চায় না। আপনারা শুনছেন যে উনি পাকিস্তান জিন্দাবাদ বলছে, আমরা স্বাধীনতা চাইছি, আমরা শেখ মুজিবকে জোর করে স্বাধীনতা সংগ্রামে নিয়ে আসছি, বলতো না? তো অফকোর্স বলতো এটা, তাই না? ওরা এমন কিছু নাই যেটা জাসদ নেতৃত্ব শেখ মুজিবের বিরুদ্ধে ব্যবহার করে নাই, তাই না? এটা ব্যবহার করতো, তাই না? তো ফলে এইসব বলে লাভ নাই। আর এগুলি কোনো বিতর্ক আপনি বলেন? আমরা তো দেখতেছি কিভাবে স্বাধীনতা সংগ্রামটা হয়েছে। দীর্ঘদিনের বঙ্গবন্ধু নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোথায় না মানে আনাচে কানাচে ঘুরে মানুষকে মোটিভেট করে কত রকমের কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, আগরতলা সরঞ্জাম মামলা যেতে হয়েছে, কত কিছু। হ্যাঁ, এখন কি সব বিতর্ক, মানে এসব কোনো মানে হয়? তো ফলে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এবং এই স্বীকৃতি সহ যে জিয়াউর রহমানের 27শে মার্চের যে ঘোষণাটা, সেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা 26শে মার্চ। এটা নিয়ে আর কোনো বিতর্ক আর করার দরকার নেই আমাদের। ঠিক আছে, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব মাহবুব কামালের ব্যক্তিগত অভিজ্ঞতাজাত যে বক্তব্য, এবং দুটো ঘটনার সঙ্গে উনি নিজেও জড়িত ছিলেন, উপস্থিত ছিলেন